আসসালামু আলাইকুম। আজকে আমরা বর্ণীয় স্কিমেটিক্স নিয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। ইতিপূর্বে আমরা পর্ব আকারে অনেকগুলো ভিডিও আপলোড করেছি, আপনারা অনেকে দেখেছেন। যাই হোক, আজকে আবার নতুন করে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা এসছেন, আমাদের সাথে যুক্ত আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই ক্লাস সম্পর্কে আপনারা নতুন করে তথ্য নিচ্ছেন। তাই যাই হোক, আমি বোঝাতে চাচ্ছি যে বর্ণীয় স্কিমেটিক্সটা আমাদের মোবাইল সেক্টরের খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, এবং এটা নিয়ে যদি বলি মানে টেকনিশিয়ান জগতের অনেকের অনেক রকম জল্পনা কল্পনা। ধরেন আপনি হার্ডওয়্যার মেরামত করবেন, হার্ডওয়্যার সার্ভিসিং করবেন, হার্ডওয়্যার সার্ভিসিংয়ের জন্য বর্ণীয় স্কিমেটিক্সটা লাগবেই। এটা এটা ফেলে দিয়ে আপনি অন্যভাবে কাজ করবেন, এটা সম্ভব না। বা বর্ণীয় জায়গায় যদি আপনি অন্য কিছু ব্যবহার করতে পারেন, প্রাগমা ব্যবহার করতে পারেন, জেসিআইডি ব্যবহার করতে পারেন, জেডএক্সডব্লিউ ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। চাইলে আপনি যে কোনো ধরনের সফটওয়্যারই মানে এক কথায় স্কিমেটিক সফটওয়্যার ব্যবহার করতে পারেন। তবে বর্ণীয় হচ্ছে যে গরিবের বন্ধু। কেন বললাম যে বর্ণীয়তে আপনার এ টু জেড বাংলাদেশের যে ফোনগুলো আছে, এই ফোনগুলোর ভিতরে বহুল যে ফোনগুলো আছে সবগুলোই সাপোর্ট আছে, মানে ভাগে সাপোর্ট আছে। যদি আপনি মনে করেন যে আপনার এমন একটা মডেল আপনার কাছে এসেছে সেটা সাপোর্ট নেই, সেটা ওদের সাপোর্টে ওদের সাথে যোগাযোগ করলে, ওই মডেলটা ওদের কাছে সেন্ড করলে ওরা এটা পরবর্তীতে অ্যাড করে দেয়। তাই এখন তারই ধারাবাহিকতায় আমরা বর্ণীয় স্কিমেটিক্সটা অন করেছি। এটা যখন অন করা হয় তখন ইন্টারফেসটা এরকম থাকে। এখানে আমাদের কয়েকটা ধাপ দেখার বিষয় আছে, মানে কয়েকটা স্টেপ আর কি। স্টেপটা এরকম যে আমরা শুরুটা কোথা থেকে করব। আপনারা অনেকে জানেন, তারপরও আবার নতুন করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখুন এখানে কয়েকটা অপশন দেখা যায়। এই যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এই 6টা অপশন থেকে মূলত আমাদের শুরু। এখন 6টা অপশনের ভিতরে প্রথমটা কি আছে, এখানে যখন আপনি প্রেস করবেন তখন টোটালে আমাদের যে কার্যক্রম আছে, মোবাইল ফোন সলিউশন, এই সিস্টেম অন চিপ, আইসি ডাটাশিট আর আইসি ডায়োড ভ্যালু, এই অপশনগুলো আমরা এই যে প্রথম যে ফার্স্ট যে অপশন আছে এই ফোল্ডার থেকে মূলত এই যে তার যে ভিতরে যে ফোল্ডারগুলো আছে আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার আমরা যদি দ্বিতীয়টাই প্রেস করি তাহলে কি দেখতে পারবো, দ্বিতীয়টা কিন্তু আপনার মোবাইলের মতনই, কিন্তু এটা হচ্ছে যে ম্যাকবুকের জন্য। আমরা অনেকে ম্যাকের কাজ করি না, আইফোনের কাজ করে, ম্যাকের কাজ করে, ম্যাকের তো ডায়াগ্রাম দরকার আছে, সেইটা কিন্তু আমরা এই পরবর্তী অপশনে দেখতে পারবো। তারপরে যেটা আছে এটা হচ্ছে যে ল্যাপটপ, পিসি, মনিটর, তারপরেরটাই। এরপরে যেটা আছে এটা হচ্ছে যে সার্চ অপশন। এই সার্চ অপশনটা আমরা মানে আমরা ধরেন একটা ফোন সার্ভিসিং এর ক্ষেত্রে অনেক সময় কি হয় যে ফোনের পার্টস হারিয়ে যেতে পারে, কম্পোনেন্ট হারিয়ে যেতে পারে, তখন আমরা এই জায়গায় সার্চ করে যে এই পার্টসটা কোন কোন মডেলের সাথে সাপোর্টেড আছে সেটা আমরা দেখতে পারবো। এটা অনেকেই জানেন, তারপরে নতুন করে আবার মানে যেহেতু পার্ট শুরু থেকে বলা হচ্ছে এই জন্য এটা রাখা হচ্ছে। এখানে হলো যে দেখুন যে এটা হলো মোবাইল ফোন আর পরেরটা ল্যাপটপ। আপনি যদি মনে করেন যে মোবাইল ফোন রিলেটেড কোনো পার্টস দেখতে চান তাহলে মোবাইল ফোন সিলেক্ট করবেন। এবার কম্পোনেন্ট নেম হচ্ছে কানেক্টর না কম্পোনেন্ট। কম্পোনেন্ট মানে তো আমরা সবাই জানি কম্পোনেন্ট মানে কি। কম্পোনেন্ট মানে কোনো একটা রেজিস্টর, কোনো একটা ডায়োড, কোনো একটা আইসি, হ্যাঁ, যে ক্ষুদ্র ক্ষুদ্র যে এসএমডি পার্টসগুলো থাকে প্রত্যেকটা মাদারবোর্ডের সাথে, এই টোটাল এ টু জেড কিন্তু এই কম্পোনেন্ট। আর কানেক্টর বলতেই যে ডিসপ্লে কানেক্টর থাকতে পারে, তারপরে ব্যাটারি কানেক্টর থাকতে পারে, তারপরে হচ্ছে ফিঙ্গারে কানেক্টর, ক্যামেরা কানেক্টর, এইগুলো। এখন এই কানেক্টর অনেক সময় পাওয়া যায় না, তখন কি হয় যেখানে বলছে যে ইনপুট মডেল অর পিন মডেল, এটা দিয়ে সার্চ করলে পাওয়া যাবে।
এখানে এখানে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অডিও সেকশনের জ্যাক নেব নাকি ক্যামেরা সেকশনের যে হচ্ছে যে সকেট খুঁজছি, বা হচ্ছে যে ব্যাটারি কানেক্টর B2B, তারপরে চার্জার, এখানে এভরিথিং আছে। তা আমাদের কানেক্টর সচরাচর প্রয়োজন হয় না, আমরা ওই চোখে দেখে আমরা মিলাতে পারি। তাহলে আমরা দেখবোটা কি, আমরা দেখব কম্পোনেন্ট দেখব। ধরেন এখানে আমি ইতিপূর্বে সার্চ করেছি, সেটাই কিন্তু এখানে হিস্টোরি আকারে দেখাচ্ছে। আমরা সার্চ অপশন কেন দেখছি, যে এটা হচ্ছে যে শুরুর অংশ আছে, সেই হিসাব করে আমরা এটা দিয়ে শুরু করছি। সার্চে গেলে আমরা কি কি দেখতে পারবো। ধরেন আমি এখানে সার্চ করব PM, ওই যে যেটা ওখানে লেখা আছে 6225 দিয়ে ইন্টার দেবেন। দেওয়ার পরপরই এখানে 100 সিলেক্ট করব, মানে একসাথে শো করবে 100 পেজ, মানে 100টা মডেল এক পেজে শো করবে সেটা। এইটা আসার পরে এখান থেকে দেখুন যে ব্র্যান্ড F21 প্রো, মডেল F21 প্রো। এখানে ব্র্যান্ড বলতে এখানে ব্র্যান্ড হচ্ছে যে হাওয়াই, বা ব্র্যান্ড এখানে অপ্পো থাকার কথা, এখানে হয়তো লেখায় ভুল থাকতে পারে। যে মডেল আছে F21 প্রো, এটার হচ্ছে লোকেশন এখানে নান করে রাখছে। এখানে এর পার্ট নাম্বার কত, PM হচ্ছে 66225, এটার আইসি কোড এইটা। এইটার কাজ কি, এটা হচ্ছে যে আইসি পাওয়ার, অর্থাৎ পাওয়ার আইসি। আমরা এই ডায়াগ্রাম থেকে আজকে জানবো কি, যে শর্টকাট যে কোডগুলো থাকে, যেরকম ভিআইও এর ফুল মিনিং কি, এটা আমরা স্কিমেটিক্স থেকে দেখে বের করব, বা VDD মেইন এরকম লেখা থাকে না, এইটা আমরা স্কিমেটিক্স থেকে এটার যে এক্সপ্লেন যে বিষয়টা সেটা আমরা অনেকে জানি, তারপর এটা জানতে পারবো। তা এখন এখানে ভিভোর দেখেন, ভিভোর Y36 এই মডেলেও কিন্তু এই আইসিটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এখানে আইসিটা সার্চ করার সাথে সাথে এটা কোন ব্র্যান্ডের কোন মডেলের সাথে সাপোর্ট আছে টোটাল তারা এখানে লিস্ট আকারে এক্সেল শিটের মাধ্যমে তারা এখানে ইনপুট করে রাখছে। আমরা এখানে দেখলাম, আমরা যে কোনো ধরনের মডেল এখানে কিন্তু সার্চ করতে পারি। 6150 MT, ফুল লিখতে হবে। এই যে এটা আছে যে MT 6765V, এইটা কোন কোন সেটে আছে, এটার কাজ কি। আমি যে আইসিটা সার্চ করলাম, এটা হচ্ছে হাওয়াইয়ের এনজয় 9E তে আছে, এটার নাম্বার 6765V, এবং এটা কি বলছে আইসি CPU। তাহলে আমরা এই মডেলটা ধরেন একটা আইসি নাম্বার আমরা দেখতে পেয়েছি, কিন্তু আইসিটার কাজ জানি না। যদি বর্ণিত সাপোর্ট থাকে, আমরা এখানে সার্চ করার পরে এটা যখন ইনফরমেশন দেখাবে তারা বলেই দেবে যে এটা আপনার অমুক সেকশনের আইসি। তারপরে আমরা একটু দেখি 5103, এটা হচ্ছে S5103 মনে হয়, ফুল মানে ওটা দেরি হবে। লুপ, এই যে লুপ বলে তো আমরা অনেক আইসি দেখি, তাই না। লুপ আইসি কি, গ্রাফিক্স আইসি। গ্রাফিক্স আইসির কাজ কি, গ্রাফিক্স আইসি আছে যে ফোনের ডিসপ্লে আনার জন্য কাজ করে। এখন অনেক সময় ছোট্ট একটা কাছের আইসি হারিয়ে যেতেই পারে। এখন আপনি হয় নতুনটা কিনবেন, আর না হলে সেম নাম্বারের আইসি খোঁজার চেষ্টা করবেন। তো লুপ বলে যখন সার্চ করবো, এটা কোন কোন মডেলের সাথে আছে। আমার কাছে ধরেন একটা মাদারবোর্ড আছে, ইনফিনিক্স হট 11 আছে, হট 11s আছে। আমার এখন বেনকো V80 একটা ফোনের আমার এই আইসিটা নষ্ট হয়ে গেছে, সেই ডিসপ্লেটা আর আলো জ্বালানোর জন্য এখন গ্রাফিক্স আইসি প্রয়োজন, সেটা আমরা হট 11s মাদারবোর্ডে পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে আইসিটা উঠিয়ে কিন্তু ওখানে লাগাতে পারছি। এই আইসির কাজ কি, আইসি ডিসপ্লে গ্রাফিক্স কাজ। তাহলে সার্চ অপশনে কি রকম করে পাবো সেটা কিন্তু বুঝতে পেরেছি। আমরা কিন্তু এখানে কম্পোনেন্ট খুঁজে পাবো, কম্পোনেন্টের মান না। আপনি দেখবেন যে সার্চ করে যে আইসিটার নাম্বার কত, আইসিটা আসবে, কোন কোন ব্র্যান্ডের সাপোর্ট আছে, সেই ব্র্যান্ডের কোন কোন মডেলের সাথে সাপোর্ট আছে, এবং তার কাজ কি, A to Z এই পর্যন্তই। তাহলে আমাদের পরবর্তী স্টেপ হবে যে সার্চ অপশন তো আমরা পার করে ফেললাম, এবার আমরা যাব এই যে এখানে যে একটা ফোল্ডার মতন আছে না, এই যে এইটা হচ্ছে ডাটা ওয়ার্ক। বর্ণীয় যে ডাটা ওয়ার্ক বলতে এখানে এরা বিভিন্ন ধরনের ব্র্যান্ডের ফার্মার তারা কিন্তু সাপ্লাই করে। এখন আপনি মনে করেন যে অনলাইন থেকে একটা ফ্রি ফাইল নিচ্ছেন, কাজ করছে না, তাহলে আপনি একটা নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে ফাইল নামাতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এই যে এই অপশন থেকে কিন্তু ফাইলটা নিতে পারেন।
এই যে অ্যালকাটেল, এজি মোবাইল, আসুস, মানে এগুলো তো সব আমাদের দেশের ব্র্যান্ডের সাথে মেলবে না, যতটুকুন মেলে আর কি। আমাদের দেশের সাথে মেলে কোনটা? ইনফিনিক্স মেলছে, হাওয়াই মেলছে, আইটেল আছে। যাক, আইটেল আছে, বাংলা ফোন তো আইটেলটা দেখা যেতে পারে। আইটেলে ক্লিক করলাম। আইটেল এবার টোটাল তারা যতগুলো মডেল এখানে সাপোর্ট দিয়েছে, টোটাল মডেল কিন্তু এখানে শীট আকারে চলে আসছে। এখান থেকে আমরা ধরেন একটা আছে যে S665LN, এইটা দেখি ভীষণ কত, এটা ভীষণ 5 না 3, এই যে S23, সরি S23, এই যে এইটার কিন্তু এই যে ফাইলটা কিন্তু এখানে যখন আমি ক্লিক করব, এই ফাইলটা কিন্তু আমরা নামাতে পারবো। মনে করেন যে আপনার অনলাইনে যেসব ফাইলগুলো পাচ্ছেন কাজ করছে না, পেইড আছে, মানে বেশিরভাগ অনলাইনের ফাইলগুলো কিন্তু প্রিমিয়াম থাকে। একটা ভালো মানের যে ফাইলগুলোর কথা যদি বলি, যে ফ্ল্যাশ করলেই হয়ে যাবে এরকম হয়, আবার অনেক সময় হয় না। কারণ কি জানেন? যে কেউ একজন ফাইলটা কোন এক টুলস দিয়ে রিড করেছে, কোন এক টুলস দিয়ে যেটা রিড করেছে, এইটা রিডটা সঠিকভাবে হয়নি, এখানে ইউজার ডাটাটা সঠিকভাবে রিড করেনি, তাহলে আর কাজ করবে না। সেক্ষেত্রে আপনার এই যে ব্র্যান্ডে যেসব ফোনগুলো অ্যান্ড্রয়েড 15 ভার্সন, এগুলো রিড ফাইল দিয়ে কিন্তু কাজ করবে না। এটার জন্য দরকার আপনাকে কাস্টমার কেয়ারের ফাইল প্রয়োজন। কিন্তু তারা এখানে কিন্তু প্রায় হচ্ছে যে, আমি যতদূর শুনেছি যে কাস্টমার কেয়ারের যে ফাইল আছে সেগুলোই এখানে পাবেন। অনলাইনে যতগুলো ফাইল আছে তার ভিতরে হচ্ছে যে, যদি আপনাদের না মানে সঠিকভাবে ফাইল ফ্ল্যাশ করার পরে কাজ হচ্ছে না, ডেড হয়ে গেছে, লাস্ট ট্রাই আপনারা এখান থেকে একবার করে দেখতে পারেন। যে কোনো মডেল, একটা মডেলের নাম বলেন, আমরা একটু সার্চ করি, আপনাদের মনে আছে? ভিশন 1 প্রো নেই তো, তাহলে ওখানে সার্চ করা হয়নি। S23 তো দেখলামই। আচ্ছা, ভিশন 1 প্রো যেটা বললেন সেটা আমরা কোনভাবে খুঁজতে পারি? এইভাবে যে মডেল নাম্বার, হ্যাঁ, এই 6005, এটা দিয়ে দেখা যায় L6005 না, আচ্ছা যাক, এইভাবে যদি না আসে তাহলে আমাদের সর্বশেষ খুঁজতে হবে কি, এই যে এইভাবে ব্র্যান্ড দেখে এইভাবে ভিতরে যে এখান থেকে এ সিরিজ, এল সিরিজ 6005 মনে নেই, থাকলে তো এখানে দেখাতো, নেই। সব মডেল তো দেবে না তো। এখানে যে একটা হচ্ছে সার্ভার তৈরি করতে হলে হিউজ পরিমাণ তাদের হচ্ছে যে ওই যে হোস্টিং এর একটা ব্যাপার আছে। এমনিতেই তো তারা ফাইলের জন্য তো হিউজ পরিমাণ সাপোর্ট তারা দিচ্ছে, মানে স্কিমেটিক্স এর জন্য। এবার ওইটা তো গেল, ফাইলের বিষয়টা মোটামুটি আপনারা এখানে সার্চ করে করে দেখবেন, প্রয়োজনীয় ফাইল যদি থাকে নামিয়ে দেখতে পারেন, আশা করি কাজ করবে। মানে আমার টেস্ট করেছি যে কয়েকটা ফাইল আমাদের কাজ করেছে। এবার হচ্ছে যে eMMC ফাইল, eMMC ফাইল মানে বোঝেন? হুম, eMMC ফাইল বলতে হচ্ছে যে যে ডাম্প ফাইল, যেটা হচ্ছে যে ফাইল রিড করার পরে যে ফাইলগুলো হয়, অনেক সময় অনলাইনে যদি আমরা সার্চ করি যে এই যে Mi11LE, পোকো C50, সোনো ভার্সনের আমাদের ডাম্প ফাইল দরকার। ফাইল হচ্ছে যে আপনি হচ্ছে লোন কনফিগার করবেন, তখন কি হচ্ছে যে এই ডাম্প ফাইলগুলো এখান থেকে নিতে পারবেন। এই যে রেডমি 10C ডাম্প ফাইল, তারপরে কমন মডেল রেডমি 12C, রেডমি 13, এই রেডমি 13C, 12C কই, 12C নেই, 12C হলে আমি এখনই নামাতাম। যাক, এরকম মোটামুটি ডাম্প ফাইলগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। এক কথা এটা হচ্ছে যে ফাইলের জন্য মানে কিছু কিছু সাপোর্ট আমরা এখান থেকে দেখতে পারি। তারপর ইউএফএস ফাইল আছে, মানে স্পেশালি আমাদের মোবাইল ফোনের ফাইল দরকার, eMMC ফাইলেরও যে ডাম্প ফাইল দরকার, ইউএফএস ফাইল দরকার। ইউএফএস ফাইলগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এখানে বেশি দেয়নি। এই যে হট 40 ফাইল পর্যন্ত তারা দিয়ে রাখছে, তাহলে ফাইলের বিষয়টাই গেল। আর এটা হচ্ছে যে ওই যে ছবি যদি তোলা হয়, এখানে যে স্ক্রিন রেকর্ড আছে, যখন আমরা ভিতরে ঢুকবো স্ক্রিন রেকর্ড অপশনটা বন্ধ করে দিই, এই যে
এই যে বর্ণীয় মাইক্রো ক্যামেরা, এখান থেকে যদি স্ক্রিন রেকর্ড করি তখন এইটার ভিতরে যে তথ্যগুলো থাকে, এটা হচ্ছে যে মানে প্রয়োজন হয় না। তাহলে দরকার হচ্ছে যে এইটাই। আমরা কিন্তু বেসিক থেকে শুরু করছি, হ্যাঁ, এই ধাপগুলো অনেকের জানা আছে, তারপরে শুরু থেকে যদি বলে দেখা যাচ্ছে যে মিসিং হলো আপনারা ধরে নিতে পারবেন। হয়তো ওর মধ্যে দেখা যাচ্ছে 5টা কথা বললে একটা কথা হয়তো আপনার কাছে নতুন মনে হচ্ছে, ওইটা হয়ে গেল, নিয়ে নিলেন। এবার আসি মূল ইম্পর্টেন্ট পার্টে। এতক্ষণ যা বলেছি এটা হচ্ছে যে দরকার থাকতেও পারে, কোনো সময় দরকার নাও থাকতে পারে, অনেকের প্রয়োজন হয়, অনেকের হয় না। এখন এইখানে দেখুন যে প্রথম দেখা যাচ্ছে কি মোবাইল ফোন সলিউশন, আর তারপরে দেখছি কি আইসি ডাটা শিট, তারপরে আছে যে আইসি ডায়োড ভ্যালু, ডায়োড ভ্যালু, ডাটা শিট, আর সিস্টেম অন চিপ, আর বোর্ড আছে যে মোবাইল ফোন সলিউশন। সলিউশন বলতে এটা হচ্ছে যে হার্ডওয়্যারকে যে কাজগুলো আপনারা ধরেন একটা ফোন হাতে পাবেন, হাতে পাওয়ার পরে বাইরে হাতে একটা ফোন পাওয়ার পরে সেই ফোনটা কোন প্রসেসে সার্ভিসিং করবেন সেটা হচ্ছে যে বিষয়, সেটা এখানে কিন্তু দেখাবে। মনে করেন এই ফোনটা ধরলেন, এই বোর্ডটা ধরলেন, বোর্ডটা ধরে এটা তো কোনটা আছে সিপিইউ, কোনটা র্যাম, কোনটা পাওয়ার, কোনটা হচ্ছে যে চার্জিং আইসি, অডিও আইসি, এটা তো সবার মুখস্থ নাও থাকতে পারে। বিকেলে আসতে বলো। এখন এইটা ধরে আমরা ধরেন কাজটা কোনভাবে আগাবো, এইখানে ধরেন এই যে 4টে বেজ আছে, বা এইটা কি হতে পারে, এটা ব্যাটারি কানেক্টর, ধরেন আপনি কাজ করেছেন তাই জানছেন। ধরেন আপনি একদম নতুন, তাহলে আপনি স্কিমাটিক্স দিয়ে শুরু করছেন, তাহলে এইটা হচ্ছে যে কিভাবে বুঝবেন, এইটা এইটা বুঝবেন কিভাবে, তারপর এইটা যে আছে ডিসপ্লে কানেক্টর নাকি এটা ডিসপ্লে কানেক্টর, এটা বুঝবেন কি করে। এইটার মাধ্যমটা কিন্তু আমরা বর্ণীয় থেকে দেখতে পারি। তাহলে এটা মডেল কত, শুধু ফোনের মডেলটা জানলেই হবে, এটা মডেল কত। এটা হচ্ছে আমরা পোকো X3 প্রো ফোন থেকে এই মাদারবোর্ডটা পেয়েছি। তাহলে এটার জন্য শাওমিতে যাব, মানে প্রথমত এখানে অন করার পর এখানে খেয়াল করেন যে দেখা যাচ্ছে যে প্রথমত এটা অন করার পর এখানে আছে যে মডেলগুলো টোটাল এখানে দেখা যাচ্ছে, এটা কিন্তু প্রথমত ব্র্যান্ড যা দেখছে এটা কিন্তু ব্র্যান্ড। এবার ব্র্যান্ড কি শাওমি আছে, ভিভো আছে, টেকনো আছে, এভরিথিং, সব মডেল এই সব ব্র্যান্ড কিন্তু এখানে আছে। এবার আমরা এটার ভিভোটা সিলেক্ট করে, সরি শাওমি সিলেক্ট করবো, শাওমিটা সিলেক্ট করলাম। এই ব্র্যান্ড সিলেক্ট করার পর ব্র্যান্ডের মডেল কতগুলো আছে, 1000টা মডেল থাকতে পারে একটা ফোন, একটা ব্র্যান্ডের, শাওমি ব্র্যান্ডের কত আছে, অগণিত। তো এখন এইটা এর ভিতরে প্রত্যেকটা ফোনের মডেল আপনারা দেখতে পারবেন, যেগুলো এদের মানে লেটেস্ট, একদম একদম লেটেস্ট না হলে পুরোপুরি সবই মানে ধরেন 15 দিন বা 20 দিন আগে একটা ফোন রিলিজ হয়েছে, এখন সেইটা বাদে আপনি টোটালে বিগত দিনে যতগুলো ফোন আছে কিছু না কিছু সলিউশন এখানে দেখতে পাবেন। এটার জন্য আমরা কি করব, ব্র্যান্ডের ভিতরে যে এখান থেকে খুঁজে বের করব যে এটার মডেল কত, পোকো X3 প্রো। তাহলে পোকো X3 প্রো, পোকো সিরিজ, পোকো লাইন যেতে হবে পোকো, এই যে পোকো পেলাম, পোকো পোকো পোকো, এই যে এইটা হচ্ছে যে X3 প্রো, X3 প্রোর এই যে অবস্থা আছে, X3 প্রো এই শুধু এখানে ক্লিক করলাম, করার পর আমাদের কয়েকটা অপশন এসেছে, বিটম্যাপ, ডায়োড, হার্ডওয়্যার সলিউশন, স্মার্ট বোর্ড আর ভোল্টেজ। এগুলো সম্পর্কে কতটুকু জানেন আপনারা বলেন, আরে ভাই বলেন। যে এই যে এই যে এখানে মোট আছে যে 3 4 5টা আছে, 5টা অপশন। বিটম্যাপটা হচ্ছে আপনার যে কোনো আপনার লাইন খোঁজার জন্য, যে লাইনটা এই লাইনটা আর কোন কোন কম্পোনেন্টের সাথে অ্যাডজাস্ট আছে ওটা আমি করতে পারবো বিটম্যাপ দিয়ে। হ্যাঁ, আর ডায়োড বেলুটা আমার খুব একটা বেশি নাই। হার্ডওয়্যার সলিউশনে আমরা হার্ডওয়্যার সলিউশনে কোনটা কোন কম্পোনেন্ট থেকে কোন কম্পোনেন্টের লাইন কিভাবে গেছে ওটা ট্র্যাক করা যাবে। স্মার্ট বোর্ডটা হলো আপনাদের যে সেম দেখতে আমাদের মাদারবোর্ডটা যেরকম সেম লোগোটা আমরা এখানে দেখতে পাবো। সেম লোগো দেখতে পারবো,
পাশাপাশি ওইটাতে বিটম্যাপের মতনই কাজ করবে। আচ্ছা আচ্ছা, এটা আমি জানতাম। মানে বোর্ড ভিউ এরকম ধরেন বোর্ড, জি জি। এরকম বোর্ডে কোনো জায়গায় কোনো মার্ক করা নেই, যখনই আমরা কোনো Click করবো। কোনো একটা পয়েন্ট মার্ক করব তখনই কিন্তু বিটম্যাপের মতন এরকম লাইন দিয়ে কোন জায়গায় গেছে এটা দেখা যাবে, লেয়ার গুলো দেখা যাবে। এইটা হচ্ছে স্মার্ট বোর্ডের কাজ। আর ভোল্টেজ Voltage কোন voltage? জি। আচ্ছা, এবার বিটম্যাপ বলতে আমরা বিটম্যাপ দিয়ে শুরু করি। আমরা কিন্তু এখন হচ্ছে যে পরিচিতি পর্ব ঠিক মানে জানার চেষ্টা করছি, যে আপনি ধরেন এটা মানে সফটওয়্যার অন করলেন, সফটওয়্যারের যদি ইন্টারফেসগুলো যদি আপনার মুখস্থ না থাকে তাহলে আপনি অ্যাকুরেট ভাবে আপনার যে দরকারের সময় আপনি সেই জায়গায় পৌঁছাতে পারবেন না। ঠিক আছে, এটাতে আমরা হচ্ছে যে এখন জানবো কি যে এটা কি, এই ফোল্ডারটা আসলে কি কাজ। এটা কিন্তু বিটম্যাপ লেখা আছে। বিটম্যাপ বলতে এখানে আছে আপনার দুইটা অপশন দেখা যাচ্ছে, যে বিটম্যাপের কাজ কি আপনার রাস্তাগুলোকে মার্কিং করে দেখিয়ে দেওয়া, জি। যে এখান থেকে ওখানে যাব কিভাবে, যে আপনার এই জীবননগর থেকে আমি ঢাকায় যাব কিভাবে, এটার একটা রোড ম্যাপ এঁকে দেওয়া। সেই রোড ম্যাপটা আমরা বিটম্যাপে দেখতে পারি। এটা হচ্ছে যে সাব, আর এটা হচ্ছে যে সাব বোর্ড। দুইটা বিটম্যাপ থাকবে, যেহেতু আমাদের এখানে বোর্ড দুইটা থাকে, একটা হলো নিচে সাব বোর্ড আর একটা হলো মেইন বোর্ড। তাহলে এখানে হচ্ছে যে এই যে এটাতে যখন ক্লিক করব তখন কার কোন কাস্টমার ফোন আছে, সারা হয়ে গেছে, আমাদের এখান থেকে সেরে নিয়ে গেছে। সাগর ভাই বললো দেখেন তো, দুই ক্যামেরা এদিক দেখো এদিক দেখো। আচ্ছা, বিটম্যাপের বিষয়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। বিটম্যাপ নিয়ে যদি বলি তাহলে প্রায় 2-3 ঘন্টা শুধু বিটম্যাপ নিয়ে বকা যাবে। বিটম্যাপের অনেক কিছু আছে, শুধু আমরা জাস্ট এইটুকুন জানি যে এটা হলো একটা ব্যাটারি কানেক্টর। আমরা এখান থেকে বোর্ড থেকে দেখে নিচ্ছি। বিটম্যাপের বিষয়টা এরকম একটা কালো আকারে থাকবে। আচ্ছা, বিটম্যাপটা এই যে ধরেন আপনি এরকম বোর্ডটা ধরলেন, বোর্ডটা ধরার পরে কি এই সোজা করে কি ব্যাটারি কানেক্টর না, থাক সমস্যা নেই। আচ্ছা, এবার এই যে কানেক্টরে আপনার অনেকগুলো লেগ আছে। লেগটা কেমন, যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা, মোট 16টা পয়েন্ট আছে। এখন আমরা নর্মালি ভাবে যদি বলি যে আমরা এই সেকশনটা জিএনডির সাথে একসাথে সংযুক্ত থাকে, বোর্ডের যে বোর্ড ভিউ আছে এটা দেখে আমরা বুঝি যে এটা জিএনডি আছে, এটা আমরা এক সাইড করে তুললাম। কিন্তু এই সাইডটাও কিন্তু একই অবস্থা, এইটার মতনই, কিন্তু এটা দেখলেও আমরা বুঝবো যে এটা দুইটা ভাগ। এটা বোঝাতে চাচ্ছি যে আমরা দুই পাশে দুইটা ভাগ বুঝলেও আমরা কিন্তু মাঝখানের এই সংযোগগুলো সম্পর্কে সঠিকভাবে তথ্য দেখে বলতে পারবো না। জি। আমি দেখে বলতে পারবো না যে এইটা অমুক জায়গায় গেছে, ওইটা অমুক জায়গায় গেছে, অমুক লাইন। কিন্তু আমরা নেগেটিভ এবং পজিটিভ এই দুটো কিন্তু ভাগ করতে পারছি। এটার জন্য বিটম্যাপ আপনাকে সাহায্য করবে। বিটম্যাপের কাজ হলো যে ধরেন বোর্ডটা যদি একটু জুম করেন, দেখেন যে প্রত্যেকটা আলাদা আলাদা অংশ, দেখেন এই একটা, এই একটা, এই একটা, এই একটা, চার সেকশনের কাজ করছে।
এবং এটা যে আলাদা আমরা বুঝবো কি করে, প্রত্যেকটা সেক্টরের কিন্তু মান মানে এক এক রকম। এটা হচ্ছে 796, এটা 647, এটা 642, এটা 564। তাহলে বিষয় হচ্ছে যে এই যে কানেক্টরের ভিতরে কতগুলো পয়েন্ট, মানে 4টে পয়েন্ট আলাদা প্লাস 2টা নেগেটিভ পজিটিভ, মোট 6টা পয়েন্ট কিন্তু আলাদা আলাদা ভাগ। এটা কিন্তু আপনাকে বুঝতে হলে বিটম্যাপ প্রয়োজন, বিটম্যাপে আপনাকে ভাগ করে দেবে। তাহলে আমরা মোটামুটি বিটম্যাপ দিয়ে আমরা বোর্ড ভিউটা মোটামুটি বুঝতে পারবো। এটা হচ্ছে যে গেল। এবার এখানে ধরেন এটা হচ্ছে যে চার্জিং কানেক্টর, নিচে সাববোর্ডে যে কানেক্টর আছে, এই কানেক্টরে কতগুলো লাইন এনসি আছে, কতগুলো লাইন জিএনডি আছে, কতগুলো লাইন সংযোগ আছে, এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে টোটাল এই লাইন করা সংযুক্ত, এই লাইনটা ফলস, এটাও ফলস, এটাও সংযুক্ত। এখানে দেখেন এটা জিএনডি, এটা জিএনডি, এটা জিএনডি, আবার এর সাথে এই এই সেকশনটাও জিএনডি। তাহলে মোটামুটি এই জিএনডি, এই মার্ক করা এই পয়েন্টগুলো হচ্ছে জিএনডি। আর জিএনডি বাদে বাদ বাকিগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা কার্যকারী, এগুলো প্রত্যেকটা ভ্যালু আছে, কোনো না কোনো পয়েন্টের সাথে সংযুক্ত আছে। আমাদেরকে মান বুঝে এটা কাজ করতে হবে। আমরা যদি এখান থেকে এই যে এখানে ধরেন একটা ভ্যালু আছে, এখানে ধরুন আর কি, এখানে দেখেন যে একটা ভ্যালু আছে 670 বা 555 বা 390। তাহলে আপনি ধরেন কোনো কারণবশত এটা ক্রাশ পড়া একটা বোর্ড পেয়েছেন যেটার এখানে সংযোগটা নাই। তাহলে এই কানেক্টরের যদি সংযোগটা না থাকে, তাহলে এটার যে অপোজিটে যে সংযোগটা পাওয়ার কথা, সে কিন্তু আর লাইন পাচ্ছে না। তাহলে কিন্তু এই কাজটা আর হবে না। তখন হচ্ছে যে লাইনটা ব্রেক হয়ে যেতে পারে, বা ওই সংযোগটা পাওয়ার পরে যে মানে যে কার্যক্রমটা প্রয়োজন ছিল সেটা কিন্তু আর হচ্ছে না। তাহলে এইটা আমরা বিটম্যাপ দেখে বুঝছি যে এখানে ভ্যালু আছে এবং আমাদেরকে এটা সংযোগ করতে হবে। এটা যদি আমরা প্রেস করি, তাহলে এটা কোন কোন জায়গায় গেছে সেটাও কিন্তু এখান থেকে আমরা সহজে দেখতে পারবো। এই যে অপোজিট সাইডে একটা আইসির ভিতরে আছে, এলডিওর ভিতরে আছে। তাহলে বিটম্যাপে মোটামুটি আরো অনেক বিষয় আছে, আমরা পরবর্তী জানবো। মানে এটা নিয়ে মোটামুটি এমন এমন স্পেশাল ব্যাপার আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, যেটা দিয়ে আপনাদের কোনো স্কিমেটিক্স লেআউট এটা প্রয়োজন হবে না, এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। আমাদের যেহেতু এটা পরিচিতি পর্ব, আমরা মোটামুটি এইটার পরিচয়টা জানানোর চেষ্টা করলাম। এবার আমরা জানবো হচ্ছে ডায়োড। ডায়োড বলতে ডায়োড ভ্যালু। মাল্টিমিটারে কি সিলেক্ট করি আমরা, এই যে ডায়োড, এই ডায়োড ভ্যালু আমরা পরিমাপের পর কত মান থাকতে পারে, সম্ভাব্য মান ওখানে দেওয়া থাকবে। এটা হচ্ছে কিসের, ব্লকের। এখানে দেখুন যে কানেক্টর, কনসেক্টর নাকি এই যে কানেক্টরই তো হচ্ছে কানেক্টর হচ্ছে কানেক্টরে ফ্লোকের যে বিষয়টা থাকে, ফ্লোক। তারপরে কানেক্টর সানোয়া, সানশাইন, জটেক, ফ্লোক, সানোয়া। এখন আমার কাছে যে মাল্টিমিটারটা আছে, আমি ওইটার হচ্ছে সিলেক্ট করব। তাহলে আমার কাছে ফ্লোক আছে, ফ্লোক ওরা ব্যবহার করে ওরা মান দেখিয়েছে, আমিও ওই ফ্লোক ব্যবহার করে ওই মানটা বের করার চেষ্টা করব। তাহলে ডায়োড মোডের ব্যাপারটা আরিফ ভাই বলছিলেন যে এটা আপনি একটু মানে প্রথম দেখে হয়তো বুঝতে পারেননি। এই দেখেন এখানে প্রত্যেকটা ভ্যালু কিন্তু এই মিটারে কত ভ্যালু শো করতে পারে, 0.589, তারপরে 0.500। এই যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো মোটামুটি সম্ভাব্য। 620 আছে, আপনার 610 পেয়েছেন বা 600 পেয়েছেন, ওতেই এনাফ। তারপরে আপনার এখানে ওই সবই মোটামুটি 600 আছে, এখানে এইটা আছে যে কোনো ভ্যালু থাকবে না, এটা কোনো ভ্যালু থাকবে না, দিয়েই দিয়েছে। মনে করেন যে আপনার একটা কানেক্টর অ্যাকুরেট মান প্রয়োজন, আপনি বুঝতে পারছেন না এটা ভ্যালু আছে কি আছে না, তখন আপনারা ডায়োড মোডের যে ভিউ আছে এটা অন করে এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে 496 আছে, সম্ভাব্য মান আমরা 480 পাচ্ছি বা 70 পাচ্ছি, তাহলে মোটামুটি ঠিক আছে। যদি মনে হতো যে আমাদের ভ্যালু পাচ্ছি যে 496 দেখিয়েছে, বা মানে 500 ভ্যালুর জায়গায় আমরা পাচ্ছি কি 200, তাহলে পরিমাণ মতন পর্যাপ্ত ভোল্টেজটা আসছে না। এটা হতে পারে লিকেজ থাকতে পারে, বা যে রেজিস্টর বা যে হচ্ছে যে লেয়ারের মাধ্যমে হয়েছে এই লাইনটা কোনো রকম লুজ কানেকশন হয়ে আছে, ফল্ট হয়ে আছে।
তাহলে ডায়োড ভ্যাটের বিষয়টা কিছুটা ধারণা পেলাম। জি। এবার প্রত্যেকটা কিন্তু সেম সেম, এই যে আপনি এখানে দেখলেও কিন্তু ওই সেমই পাবেন। হ্যাঁ, হ্যাঁ, এটার আর নতুন করে কিছু বলার নাই। এটা এক কথায় যে মাল্টিমিটারের ডায়োড মোড নিয়ে পরিমাপ পদ্ধতি। আপনি এই যে নিজে নিজে খাটাখাটনি করে মাপামাপি করবেন, সেটা থেকে একবারে ওখানে দেখলি মানটা দেখে ফেললেন, আমার 600 দরকার, আমি ওখানে মাপলাম 600 আছে, হ্যাঁ ব্যাস ক্লিয়ার। না হলে আমার লাইন ফল্ট আছে, পরবর্তী স্টেপ। তাহলে আমরা ডায়োড পার করলাম। এবার আসি হার্ডওয়্যার সলিউশন। হার্ডওয়্যার সলিউশনটা হলো যে একটা হলো যে সহজ বিষয়টাকে একটা সহজ করে তোলা। আমরা একটা সময় ফোন সার্ভিসিং এর শুরুর দিকে 2000 যদি বলে এরকম 12-13 দিকে আমরা এরকম একটা সলিউশন পাতাম যে ওখানে বলা হয়তো যে আপনার মাউথ স্পিকারের সমস্যা, আপনি এইটুকুন জাম্পার করেন, সলিউশন ক্লিয়ার। আমি একটু একটা জিনিস অন করি, তারপরে আরো ভালোভাবে বোঝাতে পারবো। ধরেন এখান থেকে আমি কি অন করবো, চার্জিং। আচ্ছা, চার্জিং এর এটা অন করি, তাহলে একটা জিনিস বোঝানো যাবে। হ্যাঁ, চার্জিং এর এই বিষয়টা এখানে আগের যে অনলাইনে আমরা যারা টেকনিশিয়ান আছি, যারা দীর্ঘদিন ধরে এই জগতে আছি, তারা অনেকে বুঝবো বিষয়টা। যে ওখানে বলা হতো যে চার্জ হচ্ছে না, আপনি এখান থেকে বাইপাস করে দেন। কি বাইপাস করলেন এটা আপনার তো দেখার দরকার নেই, আপনি বাইপাস করে দিন, চার্জ হয়ে যাবে। বা আপনি বাইপাস করে দেন, আপনার ব্যাটারি ইরোর সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু কেন করলেন এটা আপনি জানছেন না। স্কেমাটিক্সটা আপনাকে এইটা শেখাবে না যে আপনি এটা জাম্পার করলে আপনার কাজ হয়ে যাবে। স্কেমাটিক্সটা আপনাকে শেখাবে যে আপনি এই পার্টসটার ব্যবহারটা কি, এই পার্টসটার ভোল্টেজটা কত যেতে পারে, এই পার্টসটা কি কি কাজ করে, এর সক্ষমতা কি, এইটা আপনি জানছেন। মানে এক কথায় প্রত্যেকটা যে সেকশন আছে এই সেকশনের ব্যবহারটা আপনি জানছেন। তাহলে ধরেন আমি এটা হচ্ছে যে এখানে প্রত্যেকটা অপশন আমরা আগে দেখে আসি কি কি অপশন বলছে। এখানে আছে যে আপনি জানতে পারবেন ডেপথ ক্যামেরা, ম্যাক্রো ক্যামেরা, চার্জিং, কম নেম বলতে হচ্ছে যে কম্পোনেন্টের যে নামগুলো আছে প্রত্যেকটা আইসির, যে আইসিটার নাম কি হতে পারে। অনেক সময় এখানে নাম আমরা আইসিটা হারিয়ে ফেলেছি, কম্পোনেন্ট নেম আমরা এখানে দেখতে পারবো। আমরা এখান থেকে ফিঙ্গারের বিষয়টা বুঝতে পারবো। মানে এভরিথিং, প্রত্যেকটা অপশন আলাদা আলাদা করে তারা এখানে অ্যাড করেছে। এবার আপনি মনে করেন যে চার্জিং সেকশনটি নিয়ে বিপদে আছেন বা কোনো ঝামেলায় পড়ছেন, চার্জিং সেকশন নিয়ে আপনি কাজ করবেন। তাহলে আমি কিন্তু আগে কি করব, চার্জিং ডাটা এটাই ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন যে আসলো কি, প্রথমত আসলো ব্যাটারি কানেক্টর। এই ব্যাটারি কানেক্টর থেকে কিন্তু মূলত শুরু। আর পাশাপাশি চার্জিং সেকশনটা কি হয়, ব্যাটারি আছে যে সংযোগটায় যে ভোল্টেজগুলো আসে এটা আসে কোন থেকে আসে, ভিবাস থেকে আসে। তাহলে ভিবাস লাইনের যে শুরুটা কিন্তু চার্জিং পোর্ট থেকে হয়। পোর্ট থেকে ফ্লেক্স রে আছে সাববোর্ডে যায়, সাববোর্ড থেকে কেবলে মানে রেবনের মাধ্যমে উপরে যে কানেক্টর আছে কানেক্টরে পৌঁছালো। তাহলে এই কানেক্টর পর্যন্ত এই ফোনটা চার্জ হওয়ার জন্য কয়টা সেকশন প্রয়োজন, মোট 5টা সেকশন প্রয়োজন। এটা হলো যে ইউএসবি CC1 CC2 এটা হচ্ছে যে ওটিজির জন্য ব্যবহার হয়। আর ডিএমডিপি হচ্ছে যে আপনার ডাটা কানেকশনের জন্য ব্যবহার হয়। আর ভিবাসটা হচ্ছে ভোল্টেজ। আর এখানে হচ্ছে যে গ্রাউন্ড লাইনটা তো সব জায়গায় থাকবেই, তাহলে গ্রাউন্ড লাইনটাও প্রয়োজন। এখন আপনি মনে করেন যে চার্জিং সেকশনটা দেখলেন যে আমার পজিটিভ লাইনটা কোন দিকে, নেগেটিভ কোন দিকে, বা ডাটা লাইন কোন দিকে, এখানে ভ্যালু আছে কিনা। যদি মনে করেন এই জায়গায় আপনার ডাটা লাইনটার যে ডিএমডিপির ভ্যালুটা নাই, তাহলে মানে মাপবেন আর কি ভ্যালু আছে কিনা, তাহলে এই সেকশন দুইটাই আপনাকে মাপতে হবে। বা ইউএসবির লাগিয়ে আপনার টাইপ সি পোর্ট না ওটিজি লাগিয়েছেন, ওটিজি পাচ্ছে না, তাহলে কি দেখবেন যে এখান থেকে দেখবেন যে ওটিজির এই ভ্যালুটা ঠিক আছে কিনা। আর এখান থেকে সিসির এই জায়গা থেকে যেহেতু নেট টেস্ট পয়েন্ট দেয়নি, এখানে টেস্ট পয়েন্ট এটা করিনি, এখানে ভ্যালু দেখবেন যে সিপিইউ থেকে এই লাইনগুলো আসে কিনা। যেহেতু এই টেস্ট পয়েন্ট যাবতীয় কানেকশন সিপিইউ থেকে আসে। এই যে ইউএসবি CC1
CC2 আর ডিএমডিপি এগুলো প্রত্যেকটাই এই সিপো থেকে সংযুক্ত। এই দেখেন, এই যেখান থেকে এসেছে এইখান থেকে এই যে, ও সরি, ডিএমডিপিটা এখানে আছে, আর হচ্ছে যে CC2টা এখান থেকে কোথায় দিয়েছে, এখান থেকে দিয়েছে হচ্ছে যে সাব পাওয়ার আইসিতে। সাব পাওয়ার আইসিতে কিছু কিছু ক্ষেত্রে সিপো থেকেও থাকে ডিটেকশন করার জন্য, যে আপনি টাইপ সির কেবলে যে ওটিজি যে টাইপ সি আছে না, টাইপ সি ওটিজি, বিশেষ করে এটা হচ্ছে যে ওটিজির ক্ষেত্রে এটা ব্যবহার হয়, যে ডিটেকশন করার জন্য সে কী করে এখান থেকে কমান্ড করে। যাক, এটা নিয়ে আপনাদেরকে ডিটেলস আমি জানাবো। এখন আপাতত জেনে রাখি যে আমরা চার্জিং সেকশনটা ভিউটা কেমন হবে, আমরা কোন জায়গাতে শুরু করব। আমরা এখানে ভোল্টেজটা দেখছি, এখানে যখন এই ক্লিপটা লাগালাম, লাগানোর পরে এখানে আছে যে ভোল্টেজটা আছে কিনা, তাহলে ঠিক আছে ভোল্টেজ আছে, তাহলে আমরা এখান থেকে পরে কোথায় যাব, পরে এখানে যাব, যেখান থেকে ওভিপির এই যে এই এখান থেকে ঘুরিয়ে এই পর্যন্ত দিয়েছে, এটা হচ্ছে ধরেন ওভিপি আইসি। এটা ওভিপি আইসির এই পর্যন্ত আমরা ভোল্টেজটা পালাম কিনা, এটা কিন্তু আমরা সরাসরি কোনো জায়গা থেকে টিন উঠানো প্রয়োজন নেই, জাস্ট মাদারবোর্ডটা হাতে নিয়ে স্কিমেটিক্সটা অন করলাম, হার্ডওয়্যার সলিউশনে গেলাম, এখান থেকে গিয়ে চার্জার সেকশনটা অন করলাম, করার পরে আমরা এখান থেকে এই টিনটা উঠাবো কোনটায়, ডাইরেক্ট এই জায়গায় উঠিয়ে ফেলবো। আমরা অনেক সময় ভুল বুঝে আমরা এই সেকশনটা তুলি, কিন্তু এই সেকশনটা কিন্তু চার্জিং সেকশনের কোনো কাজ নেই। হার্ডওয়্যার সলিউশন হচ্ছে যে আপনাকে কোন পার্টসের কি কাজ শুধু এটা বলে দেবে, বাদ বাকি আপনাকে মেপে বের করতে হবে যে এখান থেকে ভোল্টেজ আছে কিনা। এবার এখান থেকে যে লাইনগুলো দিয়েছে, তাহলে আমার এখান থেকে লাইনটা এখান থেকে পাস হচ্ছে কিনা, এবার এখান থেকে ভিবাস ইনটা এই আইসিটা তুলে এই জায়গায় ইন হচ্ছে কিনা, এবার ইন হওয়ার পরে এখান থেকে এই যে বুট ক্যাপ, এই যে এটা হচ্ছে সরি এইটা হচ্ছে বুট ক্যাপের লাইনটা এখানে ভোল্টেজ আছে কিনা 4 ভোল্টেজ, মানে ভিপিএসটা এই জায়গা থেকে তো ভিপিএস তৈরি করছে, আর এই জায়গাতে বুট ক্যাপের 8 ভোল্টেজ আছে কিনা এটা দেখব। এইগুলো যে তৈরি হয় তখন ব্যাটারির আউটপুট এখানে এসে ব্যাটারিতে আউটপুট দিচ্ছে কিনা, এইটা আছে যে মাধ্যম লাইন। কিন্তু আপনাকে বর্ণীয় আপনাকে এইভাবে বলবে না যে আপনার সমস্যা আছে চার্জিং এরর, তাহলে আপনি এইটা জাম্পার করে দেন, কাজ শেষ, এভাবে আপনাকে বলবে না, এভাবে বলবে সেটার ব্যাপারও আছে, সেটা আপনাকে আমি জানাতে পারবো অবশ্যই। এটা হচ্ছে যে আপাতত আমরা হার্ডওয়্যার সলিউশনটা সম্পর্কে জানি। আমরা যখন ওই যে বুট সিকোয়েন্স সম্পর্কে জানবো, তখন আমরা ওই ক্লাসটাই জানতে পারবো যে কোন ধাপের পরে কোন ধাপ আমাদের চেক করার প্রয়োজন হয়। কিন্তু এটা হার্ডওয়্যারেও তারা রাখেনি, তারা আলাদা অপশন রেখেছে। তাহলে হার্ডওয়্যারের বিষয়টা ক্লিয়ার। তারপরে আমরা যেতে পারি কি স্মার্ট বোর্ড। স্মার্ট বোর্ডের কাজ আছে যে বোর্ডের যে আইডেন্টি আছে শুধু জাস্ট ওইটাই কিন্তু দেখাবে, মানে হুবহু সেম একটা মাদারবোর্ডটা সেম। এখানে আপনি হয়তো মনে করবেন তাহলে তো আমি বিটম্যাপে অন করে দেখতে পারতাম। এখন অনেকে মনে করেন বিটম্যাপের সাথে, বিটম্যাপে তো ফুল একদম ব্ল্যাক থাকে, ব্ল্যাক স্ক্রিন হওয়াতে এই যে বোর্ডের যে গঠন এটা অনেকে মেলাতে পারে না। তখন কি হয় যে আমি ধরেন এই যে এটা অন করলাম, করার পরে এটা একটু জুম করতে একটু সময় লাগে, তো এই জায়গায় আমরা ক্লিক করলাম, এই যে এটা যেহেতু জিএনডি নেবে না, এই যে ঠিক আছে, কাজ করেছেন না এর আগে? না নিউ না, অনেক দিনই স্মার্ট বোর্ডটা আপনার খুব একটা করা হয়নি, প্রয়োজন নেই তো। স্মার্ট বোর্ড নিয়ে আমি ভিডিওতে বলেছি। তাহলে কি হলো যে এটা যে অন করলেন, এটা কিন্তু আইসি কে ভিউ রেখে, বোর্ডকে ভিউ রেখে বোর্ডের সংযোগগুলো আপনাকে দেখিয়ে দিল। তাহলে আমাদের কিন্তু আরো সহজ হয়ে গেল যে ওখানে তো ধরেন এই যে বিটম্যাপটা অন করার পরে এই জায়গায় আপনাকে জানতে হবে এখানে কি লেখা আছে আর, তাহলে এটা হচ্ছে যে রেজিস্টার, এখানে লেখা আছে কি সি, তাহলে মানে এটা ক্যাপাসিটার। হ্যাঁ, মানে এভাবে ভাববো, কিন্তু এখানে ভাবার কোনো অপশন নেই। এখানে কি আমরা কালার দেখে চিনে ফেলছি, এটা আছে রেজিস্টার, এটা ক্যাপাসিটার, এটা আছে আইসি, এটা হচ্ছে বুস্ট কয়েল, এটা আরেকটা আইসি, এটা ওভিপি। তাহলে মোটামুটি স্মার্ট বোর্ডে এই ফ্যাসিলিটিটুকুন আশা করি ক্লিয়ার হয়েছে। যে আরো কিছু আছে যে আপনার এখান থেকে মানে আইডেন্টিফাই করতে পারবেন, সেগুলো ধাপে ধাপে করে মানে ঘাটাঘাটি করলেই বোঝা যাবে। এবার আসি ভোল্টেজ সম্পর্কে। ভোল্টেজটা আছে যে আমাদের যদি ডেড ফোন আসে সেক্ষেত্রে আমাদের এই ভোল্টেজটা দরকার। মার্ক করে দিয়েছে এই জন্যই যে মানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, ইম্পর্টেন্ট। আপনার কাজকে 3 ঘন্টার কাজ 10 মিনিটে করে ফেলতে পারবেন।
এই সেকশনটা দিই। যেমন যে এখানে দেখুন যে বিফোর আফটার বলতে আগে আর পরে ভোল্টেজ কত থাকবে। আগে পরে যদি ভোল্টেজ সম্পর্কে আপনি জানেন তাহলে আপনার কাজটা কিন্তু সহজ হয়ে গেল না। ধরেন আমরা সহজ জায়গা দিয়ে যাই, এখানে ধরুন এই যে পিএমআইসি, এটা কিন্তু ডুয়েল আইসি আর এটা হচ্ছে যে গ্রাফিক্স আইসি। এটা গ্রাফিক্স আইসির কাজ করে। এটা যেহেতু এটা হচ্ছে যে একটা 5G ফোন, আর এটার হচ্ছে দুইটা মেন পাওয়ার হিসেবে দুইটা কাজ করছে। এখন এখানে দেখেন যে একটা জিনিস এরকম যে এই যে আইসিটা আছে, এই আইসিটাই এখানে কিন্তু ভিরেস L3C, এখানে লাইন থাকবে 0.286। ফোন যদি অফ থাকে তাহলে থাকবে হচ্ছে যে 0 ভোল্টেজ এই, আর যদি ফোন অন থাকে তাহলে কত থাকবে 1.2 ভোল্টেজ। এইটা 0.286, এটি কি বলেন তো? জিআর ভ্যালু, ডায়োড ভ্যালু হইল। এখানে আছে যে একসাথে কিন্তু তিনটা অপশন আছে, খুব মানে ইম্পর্টেন্ট কিন্তু। আর মজা লাগছে না যে আমি ধরেন এই সেকশনটা মাপবো, আমার জিআর কত পাবেন সেটাও দেখতে পাচ্ছেন, আবার এখানে ফোন অফ থাকা অবস্থায় ভোল্টেজ কত থাকে সেটা দেখতে পাচ্ছেন, অন হওয়ার পর ভোল্টেজ কত আছে সেটাও দেখতে পাচ্ছেন। এই জিনিসটা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো কি যে এই যে দাঁড়ান আমি আগে খুঁজে নিই। এই যে এইটা দেখেন, দেখেন অফ অবস্থায় 1.8, অন অবস্থায় 1.8, অফ অবস্থায় 4.0, অন অবস্থায় 4.0। এখন এইগুলো হচ্ছে যে অনেক সময় আমরা কনফিউশনে থাকি, অন করলাম না ভোল্টেজ থাকলো, তাহলে অন করার পর হয়তো বাড়তে পারে, সেটা কনফিউশন কিন্তু থাকবে না। তখন এইটা দিয়ে কিন্তু আপনারা সলভ করতে পারবেন। না, আমাদের অফের আগেও এরকম থাকবে, অফের পরে থাকবে, তাহলে আমরা পরের ধাপে যাব, তাহলে আমাদের সময় কিন্তু বাঁচলো। আমি কিন্তু ফার্স্টে বলেছি যে আপনার সময় বাঁচানোর জন্য এটা খুবই কার্যকরী। তাহলে মোটামুটি এই ভোল্টেজ ইন আউট বিফোর আফটার ক্লিয়ার হলাম। এবার আমরা জানবো সিপিইউ ভোল্টেজ। সিপিইউ ভোল্টেজটা কি? এই যে এই সিপিইউটা সচল হওয়ার জন্য 1.2 দরকার, 3.1 দরকার, 1.8 দরকার, আর এই যে পিএস হোল্ড, কোয়ালকমের ক্ষেত্রে পিএস হোল্ডের টেস্ট পয়েন্ট দেখেছেন? যদি পাওয়ার আইসি আর সিপিইউ যদি সঠিক থাকে, তাদের কমিউনিকেট যদি সঠিক থাকে, তাহলে এই পিএস হোল্ডে আপনারা 1.8 ভোল্টেজ পাবেন। হ্যাঁ, রিসেট বি তো আপনার হচ্ছে যে এমডিকে এর ক্ষেত্রে, তাহলে পিএস হোল্ডে আপনার হচ্ছে যে ভোল্টেজ 1.8 কিন্তু থাকা লাগবে, নয়তো কিন্তু ফোন অন হবে না। আপনি সারাদিন খাঁচাখাঁচি করছেন, কোনো কাজ হচ্ছে না, মানে আইসি তুলছেন, লাগাচ্ছেন, সেই পাওয়ার এসে চেঞ্জ করে ফেলছেন, কোনোটা দিয়ে কাজ করবে না যদি এই পিএস ভোল্টেজ যদি 1.8 ভোল্টেজ না থাকে। ভোল্টেজ তো আপনার কমান্ডের ভোল্টেজ কি একটা 1.8 মানে কি হচ্ছে, এটা হচ্ছে যে আপনাকে সংযোগ, এই যে আমি ভাইয়ের এতে সংযোগ দিলাম না, এই যে একটা শক্তি বল প্রয়োগ করছে, এটা হচ্ছে 1.8, আর ধরে টাচ করে আছে, এটা মানে হচ্ছে জিআর ভ্যালু। তাহলে এখানে আছে যে ভিরেজের L5C তে থাকবে আছে 1.8। এখানে একটা জিনিস খেয়াল করেন যে আপনাকে বর্ণীয় বলবে না যে এটা হচ্ছে 1.2 বা বলবে না 3.1, এখানে ওরা সাংকেতিক হিসাবে লিখছে কি 1.8, ঠিক আছে? এখানে আছে যে 1.8, মানে আমরা পি কে পয়েন্ট ধরে নেব, এটা হচ্ছে বিষয়। তাহলে মোটামুটি আপনার সিপিইউ অন করার জন্য আমাদের এই ভোল্টেজ কিন্তু ইম্পর্টেন্ট। আবার এই পাশের যে বাক সাপ্লাইয়ের যে কয়েলগুলো এসে, কয়েলের পাশে যে ক্যাপাসিটরগুলো আছে, এখানেও কিন্তু ভোল্টেজ থাকবে। এখানে আমরা কি পাই যে নর্মাল অবস্থায় শর্ট পাই, কিন্তু ফোন অন করলাম, অন করার আগে আমরা অনেকে বাক সাপ্লাই চেক করতে গিয়ে বলি যে ভাইয়া এখানে শর্ট পাচ্ছে, তাহলে আমরা এখানে কি করতে পারি? অনেকেরই প্রশ্ন এটাই যে এই ক্যাপাসিটরগুলো শর্ট থাকে কেন। অনেকে ভুলভাল ভাবে যে শর্ট আছে তাহলে আমরা এখানে ভোল্টেজ দেই, ভোল্টেজ দিয়ে কি করেছে, সিপিইউ নষ্ট করে ফেলেছে, পাওয়ার নষ্ট করে ফেলেছে, এরকম অগণিত পাওয়া গেছে। তাহলে এইটা যদি শর্ট থাকে তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে যে শর্ট পেলেও আমরা কি করব, এখানে ভ্যালু
পাচ্ছি কিনা সেটা দেখবো। এটা তো আমরা আগেই ইতিপূর্বে ক্লাসে দেখিয়েছি। এই বেলগুলো একটু বুঝাবেন কিভাবে কি আছে যে 0 পয়েন্টটা বুঝতেছি 0.75 আচ্ছা হ্যাঁ এটা আছে যে 0.75 হ্যাঁ মানে 0.6 0.8 1.8 0.75 মানে খুবই সামান্য। জি ঠিক আছে 0.75 সামান্য। এটা হচ্ছে 6 0.6, এবার 6 এর পরে 7 8 9 10 11 12 13 14 ওইভাবে 75। হিসাবটা এরকম আসছে, আরো ভালোভাবে বলা যেতে পারে। এখন আমরা এটা সিপুর গেলাম, আমরা এখানে কিন্তু ইন আউট ভোল্টেজে কিন্তু দেখতে পারি। ইন আউট ভোল্টেজটা আমরা কখন দেখবো? একটা ডেড ফোন সলিউশনের ক্ষেত্রে ইন আউট ভোল্টেজটা কেন দেখতে হয়? ধরেন আপনি ফোনে চার্জিং সংযোগ দিয়েছেন ব্যাটারি কানেকশন ছাড়া, তাহলে ব্যাটারি কানেকশন ছাড়া যদি আপনি চার্জিং সেকশন কানেকশন দেন, তাহলে চার্জিং সেকশন সংযোগ করার পরপরই একটা ফোন প্রপারভাবে কিন্তু অন হওয়ার জন্য একটা লোড নেয়। যখনই চার্জ দেওয়া হয় তখন কি হয়? ফোন লোগো আসে। লোগো কখন আসে? যখন সিপিইউ, র্যাম, পাওয়ার আইসি সমস্ত কিছু কমপ্লিট থাকে, কমপ্লিটলি ভাবে কাজ করছে, তখনই কিন্তু লোগো আসে। লোগো আসার জন্য প্রত্যেকটা ভোল্টেজ প্রয়োজন। তাই এইটার পূর্বে ধরেন ইউএসবি কানেকশন দিলাম না, তখন কি থাকবে? আর তারপরে যখন চার্জিং সংযোগ দিলাম বা ব্যাটারি সংযোগ দিয়ে পাওয়ার সুইচ প্রেস করলাম, তখন কি থাকতে পারে? সেটাকে বলা হয় ইন আউট ভোল্টেজ। ইন আউট ভোল্টেজে দেখুন যেগুলো সব এই যে 3.1 তারপর 1.8 এগুলো সব কিন্তু আউট ভোল্টেজ। আপনি কি করবেন? যে চার্জিং সেকশনটা কানেকশন দিলেন, দেওয়ার পরে এই সেকশনে আপনার ভোল্টেজগুলো আসছে কিনা, এই যে 1.3 1.2 0.8 0.75 তারপর 0.9 এই ভোল্টেজগুলো যদি এই সেকশন দিয়ে আপনি পান, তাহলে আপনার পাওয়ার আইসি ওকে। ইনপুটটা আউটপুটটা বুঝা যাবে ইন হচ্ছে যে এই ইন হচ্ছে যে এখান থেকে এই যে বুট ক্যাপের লাইন, এই যে ভি ব্যাটার লাইন, ভি বাসের লাইন, এই যে ভি বাসের লাইনটা আছে ইন, ভিপিএস লাইনটা আউট। জি এটা আমরা কি করবো? এই সাংকেতিক চিহ্ন দেখে বুঝে নেবো। এখানে তো ওরা আছে যে এখানে দিতে পারতো যে এখানে ভিবাস না দিয়ে এখানে আছে যে 5.0 জি ভিবাস 5.0 বলতে পারতো, কিন্তু অতটা তারা খোলসাভাবে বিষয়টা বলেনি। এই বিষয়টা যদি খোলসাভাবে বলে, তাহলে আমরা আপনাদের শেখাবো কি? মানে ট্রেনিং সেন্টারে তো বিষয়টা তো এরকম থাকে। তা আমরা তো অবশ্য ট্রেনিং সেন্টার মনে করছি না, আমরা জাস্ট ভাই ব্রাদার কাজ করছি, কাজের মাধ্যমে আমি যা করছি আপনারা তাই দেখছেন আমার থেকে, বিষয়টা এরকম। তো যাই হোক, এখানে আছে যে 1.2 1.75 এগুলো সব আছে যে চার্জিং সংযোগ দেওয়ার পরে আউট ভোল্টেজ। এই আউট ভোল্টেজ যদি প্রত্যেকটা আইসির পাশে আমরা সঠিকভাবে পাই, তাহলে আমরা ধরে নেব কি ফোনটা রানিং আছে, মানে পাওয়ার আইসি ওকে আছে। এখন আপনি মনে করেন যে এই টোটাল এই সব মাপছেন, তাহলে প্রত্যেকটা মাপতে আপনার কত সময় লাগতে পারে? ধরেন 20 মিনিট লাগবে, 20 মিনিট 15-20 মিনিট লেগে যাবে। একটা করতে মাপতে হবে না, তারপর একটা সাথে আরেকটা, এটা তো ক্ষুদ্র জিনিস, একটা সাথে আরেকটা লেগে গেলে আবার জিএনডি হয়ে গেলে আবার সমস্যা। এখানে এখানে হচ্ছে যে আপনার এই টোটাল না মেপে আমরা এটা অন করে আমরা এখানে মেন যে লাইনগুলো, সেই লাইনগুলো মেপে নিলাম। তাহলে একটা ফোন অন হওয়ার জন্য কার্যকারী যে ভোল্টেজগুলো প্রয়োজন, সেই ভোল্টেজগুলো টোটালি এখান থেকে আমরা দেখে নিতে পারছি। এখানে প্রথমত ইন ভোল্টেজ, আর এখানে এই আশেপাশে যতগুলো আছে সব আউট ভোল্টেজ। এখানে দেখেন কোনো ব্যাটারি কি বলে নেটওয়ার্ক সেকশনে কোনো আউট ভোল্টেজ কিন্তু দেয়নি, এখানে দিয়েছে। এইটা হচ্ছে যে কি আছে, এটা ওই যে এই যে ফ্ল্যাশ লাইটের যে সুইচিং, যেটা ওই সরি ফ্ল্যাশ লাইট না, এটা সেন্সর, রিমোট সেন্সরে যে আইসি আছে তার হচ্ছে যে কন্ট্রোলার। আউট ভোল্টেজ আর ইন ভোল্টেজ গুলো আমরা কোন পাশে থাকে এটা বুঝবো কিভাবে? এই যে আউটের আমি তো বলেছি যে প্রত্যেকটা পাওয়ার আইসির বাম পাশে আর নিচে এটা হচ্ছে যে ইন ভোল্টেজ থাকে, আর ডান পাশে আর উপরে আছে আউট ভোল্টেজ থাকে। এই যে মোটা যে ক্যাপাসিটর গুলো আছে না, এগুলোই আপনার ভিপিএস এর লাইন থাকবে। ভিপিএস এর লাইন ছাড়া এত আছে মোটা ক্যাপাসিটর থাকবে না। প্রত্যেকটা আউট ক্যাপাসিটর দেখেন ছোট, আর এই দেখেন ইন, এগুলো দেখেন কত মোটা ক্যাপাসিটর। মানে এটা হচ্ছে যে একটা চোখের আন্দাজ, একটা ধারণা। মানে আপনি যতটা আছে যে সহজে আপনি বিষয়টা বুঝে নিতে পারবেন, মানে সহজ করে নেবেন। এখন আপনি মনে করেন যে আমি এত তো বুঝছি না, তাহলে এখন আমি কিভাবে যাব? তাহলে আপনি সব মাপেন।
মনে করেন যে কোনোভাবে আপনি ভিপিএস এর লাইন একটা কোনো ক্যাপাসিটারে পেয়েছেন এই অঞ্চলে, কোনো যে ক্যাপাসিটার শর্ট পাননি কিন্তু ভিপিএস এর একটা ভোল্টেজ আপনি পেয়ে গেছেন, তাহলে আপনার লাইন ঠিক আছে, ইনপুট ঠিক আছে, আর বেশি কিছু করা লাগবে না। কারণ আমরা জানি কি ভিপিএস লাইন একাধিক লাইনের সাথে সংযুক্ত থাকে। ভিপিএস লাইনের ভোল্টেজ যেখানে যায় সে একাধিক লাইনের সাথে যায়। এই যে ধরেন এই যে আউট, পুরো বুট জুড়ে আছে। এই দেখেন এখানে কতগুলো লাইন আছে এখানে, ও বাবা, প্রত্যেকটা সেকশনে প্রত্যেকটা সেকশনের সাথে আছে না। জি। এখানে কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, প্রত্যেকটার সাথে আছে, সাথে সাথে কিন্তু আছে। তাহলে আমরা একটা চেক করা মানে আমার ভোল্টেজ ওকে। ইনপুটে ভোল্টেজ একটা পাইলে যে ইনপুট ইনপুট ভিপিএস এর আউটপুট, আইসির ইনপুট জি। হয়তো আচ্ছা, বুঝলেন। এখানে ইম্পর্টেন্ট ভোল্টগুলো কি কি মানবো? ইম্পর্টেন্ট ভোল্টস হচ্ছে যে আপনার বলেন, আমরা নোট করি। নোট হচ্ছে 1.8, 2.8, লাইভ আছে এখন পরে করব। আচ্ছা আচ্ছা, সময় পরে। 1.8 এবং 2.8 এইগুলো দরকার। আচ্ছা, আমার একটা ছোট প্রশ্ন ছিল। হ্যাঁ। এই ভোল্টেজটা আমরা ফোনটা তো ডেড অবস্থায় থাকবে, আমরা কেবল চার্জিং কেবল লাগানোর সাথে সাথে কি আউটপুট ভোল্টেজ পাবো ডেড অবস্থায় যদি মানে না না না, ডেড অবস্থায় যেটা শর্ট থাকবে সেখানে তো আপনার অলরেডি ভোল্টেজ জিএনডি করে ফেলছে, GND করে তাহলে আপনি সেখানে ভ্যালু পান কিনা? সেখানে পাবেন আপনি হচ্ছে যে বিপ পাবেন, বা ডায়েট মোডে আপনার ডায়েট মোডেও শর্ট দেখাবে, মান দেখাবে না। যেখানে যেখানে ভালো থাকবে যেখানে শর্ট থাকবে, যে ক্যাপাসিটর শর্ট থাকবে সেই জায়গায় যখন আপনি ডায়েট মোডে চেক করবেন সেখানে আপনি দিবে। বিপ দেবে, মানে ডায়েট মোডে হচ্ছে যে ভ্যালু কম দেখাবে। ভ্যালু কম দেখাবে কত? মান দেখালো ভ্যালু হচ্ছে যে 100 এর নিচে, প্রায় 50 নিচে চলে আসবে, তাহলে আমরা সেটাকে শর্ট ধরবো, মানে একটা অ্যাবনর্মাল ভ্যালু। ওখানে ধরেন আমাদের ভ্যালু দরকার ছিল 500, সেখানে আমরা ভ্যালু পাচ্ছি কত? 100, তাহলে আমরা সেটা শর্ট ধরি। Right. শর্ট ধরবো কিন্তু ওইটাকে আমরা শর্ট কিলার ব্যবহার করব না, আমরা আরো ভালোভাবে চেক করব। Check করবো। এখানে তো প্রসেস অনেক, আপনি হুট করে একটা কাজ করতে পারেন না। তাহলে আমরা মোটামুটি একটা ফোন এর যে বিটম্যাপ হার্ডওয়্যার, স্মার্ট বোর্ড আর ভোল্টেজ দেখেছি। আমরা কিন্তু দুইটা জিনিস এখনো স্কিপ করে ফেলেছি বা দেখি নাই, সেটা হলো কি বলেন তো? স্কেমাটিক্স এবং লেআউট। Layout, গুরুত্বপূর্ণ হ্যাঁ, বিষয়। গুরুত্বপূর্ণ দুইটা জিনিস। এই দুইটা জিনিস কিন্তু এখানে কোম্পানি অ্যাড করেনি, সেইটা কিন্তু আমরা পোকো X3 তে দেখতে পাচ্ছি। এই দেখেন স্কেমাটিক্স এন্ড সার্ভিস ম্যানুয়াল, মানে আমরা 5টা অপশন ছাড়াও অতিরিক্ত এখানে থার্মোস্টারের লাইন দেখেছি আর স্কেমাটিক্স এন্ড সার্ভিস ম্যানুয়াল। আমাদের লাইভটা আর 10 মিনিট কন্টিনিউ হবে, হ্যাঁ, যেহেতু আমরা 1 ঘন্টা লাইভ করবো বলছিলাম। এখানে বলতেছে স্কিমেটিক সম্বন্ধে একটু আলোচনা করতে। আচ্ছা, ও যা বলুক হবে ইনশাল্লাহ। এখানে আমরা স্কিমেটিক্স এবং সার্ভিস ম্যানুয়াল এই সম্পর্কে আমরা জানবো। তার আগে আমরা হচ্ছে থার্মোস্টার সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। থার্মোস্টারটা কি বলেন তো? থার্মোস্টারের কাজ কি? তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। থার্মোস্টার কোন কোন জায়গায় থাকে সেইটা কিন্তু এখানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন। একটা ফোনে 2 থেকে 3টা থার্মোস্টার আইসি থাকবে, থার্মোস্টার রেজিস্টার থাকবে। দেখেন, একটা, দুটো, তিনটে, চারটে, এটা 4টে দিয়েছে। এটা হচ্ছে যে নেটওয়ার্কের, এটা কি দেখেন TH 100K, TH থার্মাল, TH মানে কি আমি জানি না। এখন এইটা আছে যে TH, এই যে NVM বলতে এই যে সিপুর ক্ষেত্রেই বলা যায়, এপি থার্মাল বলে যেটা, সেটাই ওইটা বলছে। ওরা হচ্ছে যে লিখেছে স্কিন SMD থার্মাল, আর আরেকটা হচ্ছে কত PA থার্মাল। এই দেখেন এই জায়গায় আছে PA বলতে কি এই আইসিটা কি PA না, PA। আর এই জায়গা থাকবে কি, এটা হচ্ছে যে আমরা সাধারণত অন্যান্য সেটে দেখেছি এপি থার্মোস্টার। হ্যাঁ, এই থার্মোস্টার আপনার কিছু কিছু ফোনে 2টা থাকে, কিছু কিছু ফোনে 3টা থাকে। এটা সর্বোচ্চ এরা ব্যবহার করছে, যেহেতু এটা 5G ফোন। আমি 5G ফোন ব্যবহার মানে অন করার কারণ কি জানেন? যে এটার বিষয় যে আপনার বৃহৎ আকারে সমস্ত কিছু ডিটেলস আছে, এখানে আপনি বেশি জানেন, ওখানে গিয়ে কম জানলেও অসুবিধা নেই। এখন ওখানে বললাম আপনার 2টো আছে, এখানে কি আপনি 4টে পেলেন, তাহলে কি হলো? আর প্যাচ লেগে যাবে, এই আছে বিষয়। তাহলে এই থার্মোস্টারের কাজ কি? যখন এই সেকশনটায় বা এই বোর্ডটায় হিটের পরিমাণটা কম বেশি হয়ে যাবে, মানে এই থার্মোস্টারের কাজ কি আপনার বোর্ডকে মানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সে রাখছে। এটারও অনেক ক্যালকুলেশন আছে, মানে আমরা লজিক্যালি এটা বুঝি যে এখানে যদি তাপমাত্রার পরিমাণ বেড়ে যায়, তাপমাত্রার পরিমাণ যে নর্মালি আমরা একটা মাদারবোর্ডে 40 ডিগ্রি পর্যন্ত রাখলাম, 40-এর পরে ওভার হয়ে এটা 80, 90, 100 পর্যন্ত চলে যাবে, তখন এই থার্মাল সিগন্যাল দেবে যে ভোল্টেজ ওভার, ফোনটা শিগগিরই কুল ডাউন করেন। ওই যে বলে না টেম্পারেচার হাই, টেম্পারেচার লো। টেম্পারেচার হাই বলতে কি জানেন?
অতিরিক্ত টেম্পারেচার যদি হাই হয় তাহলে থার্মোস্ট্যাটের মান কমে গেছে, আর তার টেম্পারেচার যদি কমে যায় তাহলে থার্মোস্ট্যাটের মান বেড়ে গেছে। জি। থার্মোস্ট্যাটের মান কিন্তু নির্দিষ্ট না, তবে আমরা কমে নির্দিষ্ট বাড়ে। ধরতে পারি 47 কিলো থেকে হচ্ছে যে আপনার হচ্ছে 100 কিলো এরকম ধরতে পারি। 47 কিলো হচ্ছে যে যদি ধরেন আপনি কোনোভাবে থার্মোস্ট্যাট খুঁজে পাচ্ছেন না, মান দিতে পারছেন না, তখন আপনি হচ্ছে যে ফিক্সড রেজিস্টার হিসাবে 47 কিলো আপনি রাখতে পারেন। এটা হচ্ছে যে আমি থার্মোস্ট্যাটের সময় আপনাদেরকে ডিটেলস এটা আছে আপনার নোট করিয়ে দেবো। তাহলে মনে করেন যে আপনার একটা থার্মোস্ট্যাট আইসি দরকার, এইখান থেকে আপনি হচ্ছে যে এই বোর্ডটা আপনার কাছে আছে, এই বোর্ডটা থার্মোস্ট্যাটে গিয়ে আপনি এখান থেকে দেখে সহজে এটা নিতে পারলেন। এটা গেল সাবজেক্ট। এবার আসে আমরা সার্ভিস ম্যানুয়াল স্কিমেটিক্স থেকে। এটার কাজ কি? এটা হচ্ছে যে লেআউট এবং স্কিমেটিক্স। লেআউট বলতে একটা হচ্ছে যে এই বোর্ডেরই কিন্তু এটা হচ্ছে যে একটা ড্রয়িং করা দিয়ে প্রত্যেকটা আইসি নাম্বার, শুধু নাম্বার বসানো, আইসি লেখা নেই যে এটা হচ্ছে যে পিএ, এটা হচ্ছে নেটওয়ার্ক আইসি, এরকম করে লেখা নেই। এটার নাম্বার কত, যে 100, বা এটার নাম্বার কত, যে 200, এরকম করে নাম্বার থাকবে, সংখ্যায় এটা লেআউট করা। সেটা দেখতে কেমন হবে যদি আমরা এখানে একটু ক্লিক করি, আসলো এই যে, মানে এখানে কোনো হচ্ছে যে বোর্ডে কোনো ভাবে লেখা থাকবে না যে আপনার এটাই আইসি। এখানে দেখেন শুধু লেখা আছে U401। U401 আসলে এটা কি, এটা যদি কি মানে কি জিনিস এটা জানতে হয় তাহলে আমাদের যেতে হবে কি স্কিমেটিক্সে। এখন ধরেন আমার ওইটা জানতে হবে আবার এটা আসতে হবে, এই দুটো জিনিস যদি আমরা পাশাপাশি বসাতে পারি তাহলে কেমন হয়। অনেক ভালো হয়। এটার জন্য এই যে এইটা উপরে অপশনে রেখে এই যে কম্বাইন, কম্বাইন। হ্যাঁ আপনি প্রশ্ন করছিলেন ভাই এটা এক জায়গায় করবো কি করে, এই যে এটা এখান থেকে কম্বাইন করবেন, আবার এটাই যাবেন যে এটারতে আবার কম্বাইন করবেন, দুটো কিন্তু পাশাপাশি চলে এসেছে। হ্যাঁ, কম্বাইন, যেটা লেআউট সেটাকে বামে রাখবো, আর যেটা স্কিমেটিক্স সেটাকে ডানে রাখবো। তাহলে যেটা লেআউট যেটা বামে রাখতে হয় তাহলে আমাকে লেআউটটা পরে ফার্স্ট অন করতে হবে। এবার এটা ডাবল ক্লিক করলে এটা ধরুন বড় হয়ে গেল, এই যে। এবার সহজ বিষয়টা কি, যে এটা নিয়ে তো আপনাদের ডিটেলসে এটা নিয়ে আমরা অনেক কিছু জানতে পারবো। এখন শুধু জেনে রাখি যে এটা আমরা কার্যক্রমটা এটা কিভাবে হয়। এটা ধরেন এই যে এটা উপরে ডাবল ক্লিক করবেন, জাস্ট ডাবল ক্লিক করলে এখানে কোনটা সিলেক্ট আছে এখানে চলে আসছে। ধরেন আমি এটা না, আমি এই পেজের কোন একটা পেজ আমি অন করে রেখেছি, ধরেন এটা অন করে রেখেছি, আবার ডাবল ক্লিক করব, যাই হোক না কেন ওই নাম্বার আর আইসি যদি এখানে থাকে ঠাস করে ওই জায়গাটা অন হবে, আমি যে পেজে থাকি না কেন। তাহলে আমার কিন্তু এই পেজটা কিন্তু চলে এসেছে। এখন অনেক সময় আমাদের কি হয় যে ব্যাটারি কানেক্টরে যে এই যে ক্যাপাসিটার বা রেজিস্টার আছে এগুলো হচ্ছে যে ছুটে যায়, তখন আমরা এইটা খুঁজে পাই না বা বের করতে পারি না, তখন আমরা কি করব, এখানে জাস্ট এই জায়গায় ডাবল ক্লিক করব, ক্লিক করলে এই যে এখানে কি ছিল, এটা ক্যাপাসিটার ছিল, এই ক্যাপাসিটারটা কত 33 পিএফ বা 10 ইউএফ, এই যে এইটা টোটাল কিন্তু এখানে চলে এসেছে। তাহলে মোটামুটি যে আপনার এইটা দুটো পাশাপাশি রাখাতে আমরা টোটাল এটার যে ফিচার আছে ফিচার সম্পর্কে A to Z দেখতে পারছি। আবার ধরেন এই যে এটার কানেক্টর আছে J2804, আমি ওই যে বললাম যে কোনো কিছু স্পেসিফিক আকারে এটা ক্যামেরা কানেক্টর, এটা ব্যাটারি কানেক্টর এইভাবে লেখা থাকবে না, এটা জাস্ট শুধু মডেলটা লেখা থাকবে। শুধু মডেলে ক্লিক করলে এই হচ্ছে যে নাম্বার, সিরিয়াল নাম্বার, যে এই কানেক্টরের সিরিয়াল নাম্বার কত, এটা হচ্ছে মেইন ক্যামেরা ম্যাক্রো 2M। এখানে ক্লিক করার পর এইখানে আমরা বিস্তারিত আকারে এখানে দেখতে পাচ্ছি। তাহলে এখানে যে আসলো তখন আমরা এখানে কি করব, যে এর লেগ কটা, এর লেগ টোটাল হচ্ছে 26 সাথে 28টা লেগ আছে, কটা ফলস আছে, এই যেরকম 3 নম্বর 5 নম্বর ফলস আছে, তারপর এখানে 24 নম্বর লেগ ফলস আছে, এখানে কোনো কাজ নেই। এখানে কার্যকারী আছে যে কানেক্টর গুলো কটা, সমস্ত কিছু এভরিথিং আমরা দেখতে পারবো। এই যে চিহ্ন না, এই চিহ্ন মানে কি এটা ইন হয়। আর এইখানে আরেকটা চিহ্ন দেখা যাবে, কই ইনের চিহ্ন আছে এরকম থাকবে, আর আউটের চিহ্ন আছে যে বাইরের দিকে থাকবে, লেস দেন আর গ্রেটার দেন, তাই না?
ওই বাইরের সিগন্যালটা আবার টিপ দিলে আবার নিয়ে যাবে না? হ্যাঁ, এই যে এটা এইগুলো সব হচ্ছে এখানে, যেহেতু এটা কানেক্টর পুরোটাই না, ইয়ে হয়। হ্যাঁ, এটা তো কানেক্টর হচ্ছে যে ক্যামেরা কানেক্টর, তো এটা তো জাস্ট ক্যামেরাকে সচল করবে, ক্যামেরা থেকে তার কোনো কিছু আসতেছে। মানে ভিতরে যাবে না। এখানে আমরা অন্যটা দেখতে পারি, ডিসপ্লেটা দেখতে পারি। এই যে এখান থেকে হয়তো কিছু দেখা যাবে, ধরেন এটা ইন হচ্ছে, এটাও ইন হচ্ছে। এই যে এখান থেকে না 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 না, আইসিতে নেই, এটাও নেই। এই যে এটা বাইরে, এটা ইন এটাও আর এটা আউট, ঠিক আছে, এরকমই থাকে। তাহলে মোটামুটি কটা বাজে? 45। ওকে, তাহলে আজকের মতন আমরা লাইভটা ক্লোজ করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।